আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পুলিশ, বিডিআর, র্যাব এই পাঁচটি বাহিনী সমন্বিতভাবে হত্যা করেছে, যেটা গোপালগঞ্জ গণহত্যা নামে পরিচিত। গণহত্যার কাগজে কলমে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী গণহত্যা একটু ভিন্নতর। অর্থাৎ সংজ্ঞাটা হলো কোনো জনগোষ্ঠীকে বা ধর্মীয় গোষ্ঠীকে কিংবা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে, জাতিগত গোষ্ঠীকে নির্বংশ করার উদ্দেশ্যে যে ধরনের যদি কোনো হত্যাকাণ্ড চালানো হয় বা অন্য কোনো ধরনের নির্যাতন চালানো হয় সেগুলো হলো গণহত্যা। মোটা দাগে গণহত্যার এটা সংজ্ঞা, যদিও স্মরণ থেকে বলছি, বাট এটাই সংজ্ঞা হয়। 2024-কে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গি উত্থানের যা যা ঘটেছে, যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে জঙ্গি উত্থান কালে পরে, তার মধ্যে এই যে গোপালগঞ্জের যে হত্যাকাণ্ডটা, এইটা গণহত্যার সবচেয়ে কাছাকাছি। গণহত্যার সংজ্ঞা যদি আমরা বিবেচনা করি, তখন গোপালগঞ্জকে প্রতিহত করার জন্য শীর্ষ সন্ত্রাসীরা তো ডাক দিচ্ছিলই, আপনার পিনাকি, ইলিয়াস, ওরা তো সবসময় গণহত্যার পক্ষে। সাথে এই যে আরো দুইজন খুব পারসিস্টেন্টলি কল অন করছিল সেনাবাহিনীর উপর যে গোপালগঞ্জকে যথেষ্ট পরিমাণে, এরা তো একটু চতুর্থ, শীর্ষ সন্ত্রাসী পিনাকি বা ইলিয়াস যেভাবে হত্যাকাণ্ডে কথা বলে এরা সেভাবে বলে নাই, কিন্তু এরা যে ধরনের আহ্বান তখন জানাচ্ছিল রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রযন্ত্র বলতে ইউনুসের ডাকাততন্ত্রকে, সেটা গণহত্যায় ডাক দেওয়ার সামিল। সেই দুই ব্যক্তিকে আরো থাকতে পারে, আমার চোখে যেটা পড়েছে সেটা হলো এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, যে ভারত ঘৃণা ছড়ানোর অন্যতম কারিগর জাহেদ, এবং ইউনুস যাকে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে প্রেস মিনিস্টার হিসাবে চাকরি দিয়েছে, সেই গোলাম মুর্তজা। এই দুইজনও পারসিস্টেন্টলি ডাক দিচ্ছিল যে এই ইউনুস সরকারের উপর, গোপালগঞ্জের উপর এই ধরনের একটা আক্রমণ চালানো হোক। কিভাবে এটা গণহত্যার কাছাকাছি দাঁড়ায় দেখুন। বাংলাদেশে ইতিহাসে যদি জেলা ভিত্তিক উল্লেখ করা হয় যে 2024-এ কোন জেলা ইতিহাসের সবচেয়ে সঠিক জেলা ছিল ইতিহাসের পক্ষ অবলম্বনকারী হিসাবে, সেটা নিঃসন্দেহে গোপালগঞ্জ জেলা, এবং তারপরে আসবে গোপালগঞ্জের আশেপাশের জেলাগুলো যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বেশি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের তরফ থেকে আমরা এখনো, যেহেতু আমাদের রাজনৈতিকভাবে আমরা সংগঠিত আলোচনাগুলো করতে পারছি না, এবং ঠিক একটা কথা সমগ্র জাতির কানে পৌঁছাতে হলে সেই কথাটা কোন কথা হবে এইটা পিক করতে না পারা, এটা বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা। সেই দুর্বলতার দায়িত্ব তো আওয়ামী লীগ বা তার নেতৃত্ব, তাদের যারা বিভিন্ন পর্যায়ের মানুষ আছেন, নেতা আছেন, তাদেরকে নিতে হবে। কিন্তু আমাদের তারা সেটা কবে করবেন না করবেন সেটার জন্য তো আমরা অপেক্ষা করে বসে নাই। আমরা সঠিক কথাগুলো বলে যাব। গোপালগঞ্জ যদি সবচেয়ে সঠিক অবস্থান গ্রহণ করে 2024-এর জঙ্গি উত্থানকে কেন্দ্র করে, আর গোপালগঞ্জকে এইভাবে নিধনের আহ্বান জানানো, সেটা কিন্তু গণহত্যার ডাক দেওয়ার সামিল। আর গণহত্যার যে সংজ্ঞা, সেখানে আরো কিছু জিনিস যুক্ত করতে হবে। সেটা হলো গণহত্যাটা হয় প্রচন্ড ঘৃণা থেকে। ঘৃণা দিয়ে যে হত্যা করা হয়, অর্থাৎ যথেষ্ট ঘৃণার উদ্রেক না হলে গণহত্যা করা যায় না। আমি আরেকটু ব্যাখ্যা করে যদি না বলি তাহলে আপনারা ভাববেন যে আমি হয়তো চিন্তা না করে কথা বলছি। জি না, চিন্তা না করে কথা বলার মানুষ তো আমি না। বাংলাদেশের ইতিহাসের মধ্যে, সমাজের মধ্যে যেই যুক্তিগুলো অলরেডি রয়ে গেছে, আমি শুধু সেই যুক্তিগুলোকে তৈরি করে নিয়ে আসি, যুক্তিগুলোকে উদ্ধার করি। আপনি হয়তো উদ্ধার করতে পারছেন না, আপনার পর্যবেক্ষণ হয়তো অতটা গভীরে পৌঁছেনি। তো যুক্তির বাইরে কখনো কোনো কথা বলার কোনো কারণ নাই, বলবো না। ঘৃণা বুঝতে হলে আপনাকে ওই জিনিসটাই দেখতে হবে যে আপনি দেখেন যে ফুয়াদ এবং শাহরিয়ার নামে দুই সন্ত্রাসী ঢাকা শহর যারা এখন চষে বেড়ায়, এই দুই সন্ত্রাসী যে ঘৃণা ছড়ায় তাদের চোখে মুখে অবয়বে, যে ঘৃণা আওয়ামী লীগ নিধনে তাদের যেসব আহ্বান আছে, আওয়ামী লীগ তো নাম হিসাবে একটা জিনিস, কিন্তু সত্যিকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বা বাংলাদেশকে যে স্বাধীন করা হলো, এই মানুষগুলোকে ফুয়াদ এবং শাহরিয়ার যেই ঘৃণা প্রকাশ করে তাদের প্রতি, আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ কি এই ঘৃণাটা প্রকাশ করতে পেরেছে? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন কিছু কিছু মন্ত্রী নেতা বা অনেকেই জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি এই শব্দ যুগলকে উচ্চারণ করতে করতে একেবারে ক্লিশে বানিয়ে ফেলেছিলেন, ক্লিশে, চরমতম ক্লিশে। তাদের কথায় ঝাঁজ ছিল, কথায় তীক্ষ্ণতা ছিল, কিন্তু কোনো ঘৃণা ছিল না। এটা বোঝা খুবই জরুরি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে। আমি এই মন্ত্রী এমপিদের নাম খুব বেশি নেই, নাম অতীতে নিয়েছি, এত নাম নিয়েছি, তাদেরকে এত বেশি পাবলিকলি কি বলবো, তাদের বিরুদ্ধে আমার ক্রোধ ঝেড়েছি। ওই মানুষগুলো কিন্তু কোনো প্রতিবাদ করেনি বা কোথাও কাউকে বলেনি যে এই লোক থেকে এসে আমাদেরকে এরকম করছে। ওইটাও কিন্তু আওয়ামী লীগের একটা সহনশীলতা। দুঃখের বিষয় আওয়ামী লীগের সহনশীলতাটা আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। উল্টো জিল্লুর থেকে শুরু করে তৃতীয় মাত্রার জিল্লুর, এই তারেক রহমান সাহেবের উপদেষ্টা জাহেদ, আর পিনাকি ইলিয়াস, এই শাহরিয়ার ফুয়াদ, এরা তো আছেই, মাসুদ, এরা যে বক্তব্যটা দেয় সেটা এমন ভাবে জাতির কাছে গেঁথে যাচ্ছে যে আওয়ামী লীগ ঘৃণা পোষণকারী, ঘৃণা উৎপাদনকারী দল এইভাবে কিন্তু উঠে, কিন্তু বাস্তবতাটা মিলিয়ে নেন না। মানে অপপ্রচারের ফলে জনমত গঠন যদি সম্ভব হয়, আমি বারবার যে কথাটা বলি, অপপ্রচার করে যদি জনমত গঠন করা সম্ভব হয়, সেই জনমতের কে এমনই উস্কে দেওয়া যায় যে এক মুক্তিযুদ্ধের পক্ষের একটা বলিষ্ঠ সরকার পড়ে যায়, তাহলে শুধু সত্যকে অর্গানাইজ করে কেন এই শত্রুগুলোকে পরাজিত করা সম্ভব হবে না? আপনারা সবাই একটু এই প্রশ্নটা মনের মধ্যে করবেন তো। যদি এই প্রশ্নটা করেন এবং আমাদের কথাগুলো বিশ্বাস করেন, তাহলে দেখবেন যে এই যে 24-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, এই কোয়ালিশনের প্রতিটা সদস্যের, এই কোয়ালিশনের সদস্য কারা? জামাত, হেফাজত, পাকিস্তানি সেকুলার, বিএনপি, বাম দল, এই তো অনেক 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 অসংখ্য। এদের পতন আপনি যদি এই সত্যটার আলোকে দেখেন, এদের পতন যে অবশ্যম্ভাবী, আজ হোক কাল হোক, শেখ হাসিনা ঢাকায় আসুন কি না আসুন, তিনি পরাজিত করবেন কি অন্য কেউ পরাজিত করবে, এগুলোর উপর আর নির্ভর করে না জিনিসটা। এদের পরাজয় অবশ্যম্ভাবী, প্রাকৃতিক ভাবে। যেমন বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে আওয়ামী লীগের একটা বিশুদ্ধিকরণ চলছে, ঠিক প্রাকৃতিক বিশুদ্ধিকরণের প্রক্রিয়ায় 24-এর জঙ্গি উত্থানের পুরো সব সদস্যই পরাজিত হবে ইতিহাসের কাছে, সভ্যতার কাছে। এটা আমি না করলেও হবে, আমি হারুন আল রশিদ এখানে লেকচার দিলেও হবে, না দিলেও হবে, বা আরো যারা আমরা দিচ্ছি তাদের কারো এটা করতে হবে না। সভ্যতা বিরোধী শক্তি পরাজিত হয়, ধ্বংস হয়, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। এই তত্ত্বতেই কিন্তু তারা পরাজিত হবে। আবার আগের কথায় ফিরে আসি, এই যে দেখেন, যেই ঘৃণা ফুয়াদ এবং শাহরিয়ারের মধ্যে আমরা দেখি, একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ মানুষকে দিয়ে যদি আপনি মানে অবজার্ভ করে লেখান, দেখবেন যে চরমতম ঘৃণা এই দুই ব্যক্তি প্রকাশ করে। আর পেছনের সত্য হলো 2024-এর জঙ্গি কোয়ালিশনের সবাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে এই ঘৃণা পোষণ করে। ঘৃণাটা কেউ প্রকাশ করে, কেউ ঘৃণা প্রকাশ না করার মতো ম্যাচিউর হয়েছে, সে ঘৃণা প্রচার করে না, প্রকাশ করে না। এখন আবার তর্ক তোলাই যায় যে আমরা যারা কথা বলছি আমাদের মধ্যে যে ঘৃণা নাই, সেটা কিভাবে বোঝা যাবে? অবশ্যই আমাদের মধ্যে তাহলে ঘৃণা আছে, তাই না? যুক্তিটা তো এই প্রশ্ন তুলতেই পারেন। এর উত্তর হলো, আসলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে আদর্শটা, যে মূল্যবোধটা, ওটা ঘৃণার মূল্যবোধ নয়। এটা বুঝতে হবে আপনাকে। এই জিনিসটা, মুক্তিযুদ্ধের চূড়ান্ত আদর্শ উদ্দেশ্যটা কি ছিল? যে একটা অসাম্প্রদায়িক, আধুনিক, সমৃদ্ধিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এটাই হলো সম্প্রীতির পথ। আপনি এই পথের বিপরীতে যাই বলবেন তাই ঘৃণা। এটাই সভ্যতার অসভ্যতার পথ। আমাদের সৌভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, যারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন, যারা আমাদের সংবিধান লিখেছেন, যারা আমাদেরকে সংবিধান দিয়েছেন, যারা আমাদেরকে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছেন, তারা সম্প্রীতির কথাটা বলেছেন। সম্প্রীতির উল্টা দিকের জিনিসটা হলো ঘৃণা, যেটা শাহরিয়ার আর ফুয়াদ সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলে। এই জিনিসটা বিস্তৃত ব্যাখ্যা করে ভিন্ন একটা বক্তৃতা রাখা যেতে পারে। আমার আজকের বক্তৃতা তো গোপালগঞ্জের হত্যাকাণ্ড, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে 2024-কে কেন্দ্র করে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে, অবশ্য আওয়ামী লীগের মানুষজন, সংখ্যালঘু, যেমন আপনার দীপু দাস, এই
প্রত্যেকটা হত্যাকাণ্ড কিন্তু গণহত্যা, একটা হত্যাও কিন্তু গণহত্যা হতে পারে। গণহত্যা আসলে বাংলা শব্দটাই এখানে একটা একটা সমস্যাযুক্ত। গণ যেহেতু মনে হয় যে অনেকগুলা মানুষকে হত্যা করতে হবে, আসলে গণহত্যা কিন্তু অনেক মানুষকে হত্যা, কোনো হত্যা না করেও গণহত্যা হয়ে যায়। যাই হোক, মনে হয় বক্তৃতাটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, এটা এই দিকে শেষ করলে আমার মূল বিষয়ে থাকতে পারবো না। এই গণহত্যা ঘৃণা বিষয়ক বক্তৃতা আমাকে আরো দিতে হবে। আজকে যেটা বলবো সংক্ষেপে সেটা হলো 24-এর কেন্দ্র করে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যত হয়েছে, সবচেয়ে বেশি আপনি গণহত্যার সাথে মিল পাবেন এই জেনারেল ওয়াকার বাহিনী এবং জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে 5টা বাহিনী, চিন্তা করেন, সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, মানে 5টা, সেনাবাহিনী আর্মি 2বার হয়ে গেল, 5টা বাহিনী কিন্তু সেদিন গোপালগঞ্জে নির্যাতন চালিয়েছে। কারণটা কি? কারণ কিছুই না, আবার কিছু। এই যে 24-এর জঙ্গি উত্থান যারা করেছে, যারা পরবর্তীতে এনসিপি নামক দল গঠন করেছে, সেই আত্মঘাতী জঙ্গি এবং জঙ্গিনীদের সাদা হালাত হয়েছে তারা গোপালগঞ্জে মিটিং করবে। এবং সেখানে গিয়ে দেখেন, আমরা যদি ভালোভাবে খেয়াল করি, যত ধরনের উস্কানি আছে এটা কিন্তু জঙ্গিদের পক্ষ থেকে এসে, এনসিপি নামক জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এসে। গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে কিন্তু কোনো উস্কানি আসেনি, বরং আমরা দেখেছি যে এনসিপির যে মেয়েগুলো ছিল, দেখেন আসলে এই মেয়েগুলো বললেও কিন্তু এই যে মেটিকুলাস ডিজাইনটা, মেটিকুলাসলি করেছে কি করে নাই, কিন্তু এটা যে ডিজাইনটা, মানে এখন থেকে পেছনে দাঁড়িয়েও যদি এগুলাকে আমরা সাজাই, প্রতিটা জিনিস ডিজাইনের অংশই মনে হয়। এই যে তাসলিম যারা নামে যে জঙ্গি মেয়েটি, কি বিদেশ টিদেশ কোথায় অক্সফোর্ড টক্সফোর্ড বড় বড় ডিগ্রি নাকি নিয়েছে, জঙ্গিরাই তো অক্সফোর্ডে সবচেয়ে বেশি ডিগ্রি নেয় বাংলাদেশের, আমরা তো এটা দেখেছি। পাকিস্তানি সেকুলার এবং জঙ্গি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে একটা ছেলে মেয়ে অক্সফোর্ডে কি কি করেছে আমি তো জানি না, অন্তত আছে 2-1টা তো থাকবেই, কিন্তু যতগুলো দেখি সবই হয় পাকিস্তানি সেকুলার, নাইলে জামাত শিবির। হেফাজত তো আবার অত দূর যেতে পারে না। এই মেয়েটা কিভাবে সে পরিচিতি পেল টেলিভিশনে? সে এমন একটা বিষয়ের উপর সে করা শুরু করলো, কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলো, সেই বিষয়টা কন্টেন্ট ক্রিয়েট করলে কিন্তু আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবার চোখ জল জল করে কিন্তু ওই কন্টেন্ট দেখতে থাকে। চিন্তা করেন, ওই মেয়েটা পরিচিত হয়ে গেল, তাই না? আবার আমরা দেখেছি যে হাসনাত এইভাবে আরো কয়েকটা জঙ্গিকে 2-3 দিন আগে, এটা আমাদের সুলতানা রহমানের খুব সুন্দর একটা সংবাদ বিশ্লেষণ আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি সবাইকে বলি যে এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা প্রচার করবেন। সুলতানা রহমানের ওই বিশ্লেষণটা বাংলাদেশের, অন্তত আওয়ামী লীগের দায়িত্ব ছিল যে 10 কোটি মানুষকে দেখানো। আমরা কি দেখিয়েছি? সুলতানা রহমান লালবদর এটা বলে, ভাই লালবদরকে নাকে, এটা নিয়ে আমি কিন্তু একটা বক্তব্য রেখেছি এই জুলাই এপিসোড গুলাতে। আজকে জুলাই এপিসোডের নামটা প্রথমে বলিনি, এইটা আমার জুলাইয়ের একটা এপিসোড, গোপালগঞ্জ গণহত্যা বা হত্যাকাণ্ড নিয়ে। এটা আজকে আমার 17 নম্বর এপিসোড। 16 নম্বরে গোপালগঞ্জ হত্যাকাণ্ড হতে পারতো, কিন্তু 16 তারিখে তো যেহেতু আবু সাইদ মারা গিয়েছিল, সেই জন্য আমার 16তম বা ষষ্ঠদশ পর্বটা ছিল আবু সাইদকে নিয়ে। একই দিনের ঘটনা, বাট 1 বছর পরে গোপালগঞ্জ হত্যা, গণহত্যা যেটাই বলেন, সেইটা আমার এই 17তম এপিসোড। আমি এটাকে, নামটাও আপনারা জানেন, জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 17, আজকেরটার নাম। সুলতানা রহমান দেখিয়েছেন কিভাবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এগুলোকে 2 থেকে 2.5 বছর আগেই কিন্তু এদেরকে সোশ্যাল মিডিয়াতে, এটা করেছে যমুনা টেলিভিশন, যেটা যুগান্তরের টেলিভিশনটা কি যমুনা টেলিভিশন, যাই হোক, যুগান্তরের যে গোষ্ঠীটা আছে, শিল্প গোষ্ঠী, তারা এই হাসনাত আব্দুল্লাহ এদেরকে কি রেজিস্টার্ড বিল্ডিং এ, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার্ড বিল্ডিং এ কি একটা প্রতিবাদ করছে, তখন তারা ছাত্রলীগের মধ্যে লুকানো। ছাত্রলীগকে অবশ্যই এটার জবাবদিহিতা করা উচিত, কিভাবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিসের মতো আত্মঘাতী জঙ্গিদের তারা সেখানে স্থান দিল। আমি অবশ্য ছাত্রলীগের, আমি আসলে আওয়ামী লীগের কিছু সিনিয়র লিডারের নামটা নিয়ে তাদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছি, কিন্তু দেখবেন যে কোনোদিন কোনো ছাত্রলীগের নেতা বা এদের বিরুদ্ধে কখনো কিছু বলি নাই, যদিও আমি বলার মতো আমার ক্রোধ ছিল, কিন্তু কেন বলি নাই জানেন? ওরা তো ছোট, ওদের বয়স তো বেশি না, ওরা যাই করুক ওরাই তো ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দিবে। ফলে ওদেরকে কিছু না বললেও আমি ওদেরকে খুব কঠোরভাবে বলি যে তোমরা সংশোধিত হও, তোমরা সংশোধিত হবে, তোমরা জাতির নেতৃত্ব দিবে। সংশোধিত হওয়ার প্রথম শর্ত হলো টাকার লোভ ত্যাগ করো, বা যারা হয়ে গেছে ভবিষ্যতে যেন নির্লোভ লোক এসে, লোভ থাকবে রাষ্ট্রের প্রতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতি। অবৈধ পথে টাকা অর্জন না করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পকেটস্থ করার চেষ্টা করো তোমরা। সেটা হলে তো তোমার টাকাও আছে, দেশটাও আছে। আর যদি তুমি শুধু টাকার দিকে চলে যাও অল্প বয়সে, তাহলে তো তুমি
আবার কয়েকদিন পর উদ্বাস্তু হয়ে যাচ্ছ, জঙ্গিরা তো তোমাকে হামলা দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিবে, এই দেশে থাকতে দিবে না, মেরে ফেলবে। কিন্তু আমি ওদের কারো নাম নিব না, যাদের আসলে ভবিষ্যতে এখনো সংশোধন হওয়ার সুযোগ আছে, নেতৃত্ব দানের সুযোগ আছে, ওদেরকে আমি কখনোই নাম ওদের সুনাম করার ক্ষেত্রে নাম দিব, দুর্নাম করার ক্ষেত্রে কখনোই নাম দিব না, নাম নিব না। আমি মনে করি যে সব মানুষই সংশোধন হওয়ার সুযোগ পায়, আর ওদের তো বয়স কম। আসলে ছাত্রলীগের মধ্যে যে সার্জিস হাসনাত ঢুকতে পারলো, এটার জন্য ছাত্রলীগের অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত আত্মঘাত হয়ে যায়, যে হ্যাঁ সাবোটাজ নিজেদের মধ্যে চরম আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এই ধরনের জঙ্গিদেরকে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে তুলে আনা, তাদেরকে প্রমোট করা ইত্যাদি করা। কিন্তু এই জঙ্গিগুলাকে এরা ছাত্রলীগ করা সত্ত্বেও কিন্তু সরকারের বিরুদ্ধে যায়, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওরা করছে, কিন্তু ওই যমুনা টেলিভিশন তারা কিন্তু এদেরকে রেডি করেছে অনেক আগে থেকে। তাসলিম জারাকে এগুলা ডিজাইন কতটা আমি বলতে পারবো না, বাট পেছনে তাকালে সবই ডিজাইন। তাসলিম জারাকে বলে দিয়েছে যে তুমি এই বিষয়, হ্যাঁ, পুরুষের এই অংশটা তুলে ধরবা, নারীর এই অংশটা তুলে ধরবা, বাস। লক্ষ লক্ষ মানুষ এগুলা দেখেছে। তাহলে এগুলোকে কিন্তু ওই 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 তখন থেকে তৈরি করে আনা হয়েছে। এই সন্ত্রাসীগুলা যে যার নাম বললাম, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, এগুলো সবই কিন্তু আত্মঘাতী সন্ত্রাসী। এই জিনিসটাও আমি এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা বলতে চাই, কিন্তু আমি ছাড়া তো এগুলা কেউ খুঁটে খুঁটে বলে না। যারা এনসিপি করছে মোটা দাগে সবগুলো, আপনি তাকে নাস্তিক হিসাবেও দেখতে পারেন, আপনি তাকে সেকুলার হিসাবেও দেখতে পারেন, ওই নাহিদকে অনেকে মনে করে সেকুলার, এগুলা সব হলো হলি আর্টিজানে যে জঙ্গিগুলাকে মেরে ফেলা হয়েছে, সেই জঙ্গিগুলা হলো এগুলা। এদের মধ্যে দুই তরফের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে এরা টাকা পয়সা পেয়ে আপাতত দুনিয়াতে ওরা ওদের মতো করে ভোগ করবে, তারপরে একদিন আবার জঙ্গি হয়ে বেহেশতে চলে যাওয়ার জন্য আত্মঘাতী হবে। এই হলো 2024-এর এনসিপি গোষ্ঠীটা। এর মধ্যে কোনো মানে অন্য কোনো কিছু নাই। এদের মধ্যে কেউ একটু শেয়ানা, কেউ হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানে দৃশ্যমান জঙ্গি, নানান ধরনের আছে, এটা বিশ্লেষণ আজকে করছি না। এই জঙ্গিগুলা গোপালগঞ্জে গিয়ে নানান ধরনের উস্কানি, উত্তেজনা, এবং আপনারা সভ্যতাটা দেখেন, আওয়ামী লীগের সভ্যতাটা বা গোপালগঞ্জের সভ্যতাটা দেখেন, একটা জায়গায় মেয়েগুলো আলাদা হয়ে গিয়েছিল, এই তাসনিম যারা ওইখানে গিয়েছিল, গোপালগঞ্জের মানুষই কিন্তু ওদেরকে তখন প্রোটেকশন দিয়েছে। আপনাদের কি এটা মনে আছে? এই গোপালগঞ্জের মানুষকে এই 5টা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা তো 5 জন শহীদের কথা বললাম, মৃত্যুর 5টা, কিন্তু ওখানে কত শত, একটা পেপারে দেখলাম 500 লোক সেই দিন এরা আহত করেছিল। আমরা দেখেছি সেনাবাহিনীর বুটের তলে কিভাবে মানুষকে পিষে ফেলা হচ্ছিল। গোপালগঞ্জ সেই দিন যে স্যাক্রিফাইস করেছে, গোপালগঞ্জ 2024-এর জঙ্গি উত্থানকালে যে দৃঢ় ভূমিকা রেখেছে, গোপালগঞ্জকে আমি অন্তত এটা সবসময় সমর্থন করব যে বাংলাদেশের রাজধানীটাকে গোপালগঞ্জে সরিয়ে দেওয়া হোক। এটা হয়তো বাস্তবতা সম্মত কিনা জানি না, কারণ গোপালগঞ্জ যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর সমাধিস্থল, এগুলা করলে এক ধরনের ওই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের মতো হয়ে যায় কিনা। কিন্তু আসলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময়টা কিন্তু 2020 ছিল না, বা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময়টা আসলে একটা দুর্ভাগ্য তৈরি করেছে, যেটা আওয়ামী লীগ সৌভাগ্যের মাধ্যমে করতে পারতো, প্রজ্ঞা খরচ করলে। সেটাই দুর্ভাগ্যটা হলো 2024-এর জঙ্গি উত্থান। এরপরে আসলে গোপালগঞ্জকে বাংলাদেশের রাজধানী করলেও কেউ কিন্তু কিচ্ছু বলবে না, দেখবেন। আর সাধারণত মানে যেই বিজয়টা আমাদের আসছে, এটা আমি জেনে শুনে বুঝি, কারণ আমি 2020 সালে বঙ্গবন্ধুর এই যে আনাচে কানাচে ভাস্কর্য নির্মাণের বিরোধী ছিলাম। সেই আমি এখন বলছি যে এখন বাংলাদেশের প্রতি বাড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময় এসে যাচ্ছে। কারণ হলো 2024-এ যেই পতনটা জঙ্গি, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলারদের আমরা বুদ্ধি, কৌশল, প্রজ্ঞা খরচ করে করতে পারতাম, সেটা না করাতে জঙ্গি উত্থান করেছে। এখন এই জঙ্গি উত্থান করে ওরা যেভাবে বাংলাদেশের জানান দিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে, এইখান থেকে আমরা ফিরে আসলে অটোমেটিক আমরা যা যা করার এটার বৈধতা জাতি মানে পুরো জাতিতে তৈরি হয়ে যাবে, তখন আর কেউ কিন্তু কিছু বলবে না। এমনকি আপনি এই রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জে নিয়ে গেলেও কিছু বলবে না। আপনারা লিখে রাখেন, কেউ কিচ্ছু বলবে না, বলার সুযোগ পাবে না, সাহস পাবে না, যদি আপনি গোপালগঞ্জকে বাংলাদেশের রাজধানী করেন। আর এটার দরকারও আছে, সেটা গোপালগঞ্জ হোক। ঢাকা শহরে যেভাবে আমরা আওয়ামী লীগের লোকজন সহ মিলে মাদ্রাসা তৈরি করেছি, ঢাকা শহর আসলে যে কোনো কিছুর জন্য নিরাপত্তা হুমকি। আর এমনিতে তো মানুষের বসবাসের জন্য এটার রাজধানী হিসাবে থাকার নাই। অনেকেই তো বলে যে গাজীপুরে নিয়ে যাও রাজধানী, এখানে সেখানে, আমরা গোপালগঞ্জেও নিয়ে যেতে পারি, বাট এগুলো এটা আজকের যে আবেগ তার সাথে মিলিয়ে বললাম, ভবিষ্যতে দেখা যেতে পারে এর বাস্তবতা কতটুকু আছে। আমরা মালয়েশিয়াতে দেখেছি, মালয়েশিয়া কুয়ালালামপুর শহর অনেক ঘনবসতিপূর্ণ হয়ে যাওয়ার পর মাহাথির মোহাম্মদরা ওই পুত্রজায়া, একটু দূরে 40-50 মিনিটের ড্রাইভ দূরে গিয়ে পুত্রজায়াতে রাজধানী স্থাপন করেছেন। বাংলাদেশও এরকম একটা জায়গা আছে। তো
সেটা সূত্র ধরে, অর্থাৎ গোপালগঞ্জ আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় স্থান। বঙ্গবন্ধুর জন্মস্থান হিসাবে বলছি না, অবশ্য সে কারণেই এটা হয়েছে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা সবচেয়ে বেশি সুরক্ষিত কিন্তু এই ক্ষুদ্র গোপালগঞ্জ জেলায়। সব প্রতারণা ধরে পড়ে গেছে, সব প্রতারণা ধরে পড়ে গেছে, সব যে আপনার এই দেশের মুসলমান, এদের যে ইসলামী জজবা এটা সিলেক্টিভ, এই দেশের বাম, চিঙ্কু বাম, ভণ্ড বাম, মিঙ্কু বাম, যাই বলেন, যত রকম বাম আছে, তাদের মানবতাবাদ যে সিলেক্টিভ। এরা এরা 4-5,000 মাইল দূরে গাজা দেখে, কিন্তু 2,000 মাইল দূরে আর বেলুচিস্তানকে দেখে না। পিওকে তো 200 লোক মেরে ফেলেছে, এখন আর পিওকে নিয়ে কথা বলে না। পাকিস্তান অধিকৃত অকুপাইড যে কাশ্মীর, পাকিস্তান যে কাশ্মীরটুক দখল করে রেখেছে, সেখানে 200 লোক মরলেও কোনো চেঁচা মেসি হাও কাউ ঘাও ঘাও কোনো কলাম দেখি না, প্রথম আলোরও দেখি না, শেষ আলোরও দেখি না, কোনো সামারের দেশকেও দেখি না, কোনো ইনকালাব পিনকালাবকেও দেখি না, কোনো ইসলামী জজ বা কোনো মসজিদের মেম্বার আমরা বয়ান দেখি না। 200 লোক মেরে ফেলেছে শুধু কাশ্মীরে, পিওকেতে, যেটাকে তারা তথাকথিত আজাদ কাশ্মীর বলে। সেখানে 200 কাশ্মীর, আজকে যদি 2টা কাশ্মীরে, ভারতীয় কাশ্মীরে গুলি করতে হয়, তখন দেখতেন মিছিল, মিটিং, বামপন্থীরা শাহবাগ গরম করে ফেলতো, তারপর পল্টন গরম করে ফেলতো, বাইতুল মুকাররম গরম করে ফেলতো, প্রত্যেক মসজিদে মসজিদে মিছিল মিটিং শুরু করতো, হিন্দুদের উপর আক্রমণ চালাইতো, ভারত এম্বাসি ঘেরাও করতো। কিন্তু 200 মেরে ফেললো যে, এবং এখানে খানা বন্ধ, তেল বন্ধ, বিদ্যুৎ বন্ধ, রুটি আটা বন্ধ, এই ব্যাপারে কোনো টু শব্দটি নেই। আবার দেখেন বেলুচিস্তান যে স্বাধীনতা হচ্ছে, এটা নিয়েও দেখবেন মন বড় বেজার, বড়ই দুঃখ। তবে পেয়ারা বাঙ্গু যারা আছো, যারা পেয়ারা পাকিস্তানি, তাদের বলে রাখি, তোমাদের পাকিস্তান বহু আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে, বলেছিলাম পাকিস্তান টুকরো হবে, কিন্তু আমি ভেবেছিলাম একটা টুকরাই হবে, কিন্তু এখন দেখতেছি ওম্মা এক টুকরা না, টুকরো টুকরো হয়ে যাবে। আপাতত 3 টুকরা হবে দেখা যাচ্ছে। আমার তো মনে হয় না পাকিস্তান পাঞ্জাব ছাড়া আর কিছু থাকবে, কারণ পাকিস্তান নাম একটা কৃত্রিম রাষ্ট্র, এই রাষ্ট্র কখনোই টিকবে না। ভারত তো কিছু বলেন না, ভারত তো চাণক্য নীতির দেশ, তারা চাণক্যের পুত্র, তারা তো চুপচাপ। বাংলাদেশ দেখেন না, পাকিস্তান আসছিল, এই যে ফিল্ড মার্শাল আসিফ মনির আসছে বাংলাদেশ দখল করবে, দখল করে নিয়ে তারপরে 7 সিস্টার দখল করবে, চিকেন নেক খাবে, দিল্লি দখল করবে, এদিকে তার বেলুচিস্তান হাওয়া, তার বেলুচিস্তান যায়, সিন্ধ যায়, পশতুন যায়, মানে পাকিস্তান তো আফগানিস্তানের যে সীমান্তে অংশটুকু রয়েছে সেটা তারা দখল করে নিবে, নিশ্চিত থাকেন। আফগানিস্তান আয়তনে বড় হয়ে যাবে, অথবা পশতুনিস্তান নামে কোনো দেশ হবে মনে হচ্ছে এখন আর কি। আর বেলুচিস্তান তো হবেই, বেলুচিস্তান হবেই। আপনার আপনার সিন্ধ চলে যেতে পারে, মানে ওই যে বাকি ছোট্ট একটু পাঞ্জাব, যে পাঞ্জাব পৃথিবীর জন্য 47-এর চেতনা নিয়ে এসে এই পুরো এশিয়াকে তছনছ করে দিয়েছে এবং মানুষকে অস্থির করে রেখেছে। এখনো এই দক্ষিণ এশিয়া যত মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কার জন্য? এই পাকিস্তানিদের জন্য। এবং এই 47-এর চেতনা খুবই ভয়ঙ্কর, তার জন্য আজকে এই অবস্থা। এই পাকিস্তান ভেঙে যাচ্ছে, বাংলাদেশের বাঙ্গুদের জন্য কিছু